নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম, কুম্ভ লগ্নের কোন গ্রহগুলো শুভ এবং কোন গ্রহগুলো অশুভ। আজকে আমরা কোন লগ্নের সম্পর্কে জানবো? আজকে আমরা মীন লগ্নের সম্পর্কে আলোচনা করব, যে মীন লগ্নে কোন গ্রহগুলো শুভ এবং কোন গ্রহগুলো অশুভ এবং কোন গ্রহগুলো সমগ্রহ। বোঝা গেল? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বৃহস্পতি গ্রহ অর্থাৎ দেবগুরু এই লগ্নে লগ্নাধিপতি। তো বৃহস্পতি গ্রহ লগ্নাধিপতি অর্থাৎ লগ্ন এবং দশম ঘরের মালিক হয়েছে। তো লগ্ন এবং দশম ঘর দুটো ঘরই খুবই ভালো ঘর, এবং তাই বৃহস্পতি গ্রহ এই লগ্নে অর্থাৎ মীন লগ্নে শুভ একটা গ্রহ। বোঝা গেল? এরপর আমরা দেখে নিই যে বৃহস্পতি গ্রহ মঙ্গল গ্রহকে কোন কোন ঘরের দায়িত্ব দিয়েছে। মঙ্গল গ্রহকে দ্বিতীয় এবং নবম ঘরের দায়িত্ব দিয়েছে। দ্বিতীয় ঘর থেকে কি? দ্বিতীয় ঘর থেকে জাতক বা জাতিকার ধন সম্পত্তি, তার আত্মীয় কুটুম জমানো তার সম্পত্তি, তার মুখের ভাষা, এইসবগুলো কিন্তু আমরা বিচার করি। নবম ঘর থেকে কি বিচার করি? নবম ঘর থেকে জাতক বা জাতিকার ধর্ম, ভাগ্য, পিতা, বিদেশ যাত্রা, এইসবগুলো কিন্তু আমরা বিচার করি। এই দুটো ঘরই খুবই ভালো একটা ঘর। এছাড়াও কি নবম ঘর ত্রিকোণ ঘর হওয়ার জন্য এই লগ্নে মঙ্গল গ্রহ খুবই শুভ একটা গ্রহ। পরবর্তীতে আমরা দেখে নেব বুধ গ্রহ। বুধ গ্রহকে দেখুন চতুর্থ এবং সপ্তম ঘরের দায়িত্ব দিয়েছেন। চতুর্থ ঘর থেকে আমরা কি বিচার করি? চতুর্থ ঘর থেকে আমরা জাতক বা জাতিকার মা, তার হৃদয়, তার চলমান সম্পত্তি, তার গৃহস্থ জীবন, তার ধন সম্পত্তি, এছাড়াও কি যানবাহন, এইসবগুলো কিন্তু আমরা চতুর্থ ঘর থেকে বিচার করি। আর সপ্তম ঘর থেকে কী বিচার করি? জাতক জাতিকার দাম্পত্য জীবন, বিবাহ, স্বামী স্ত্রীর মধ্যে সুখ কেমন থাকবে, এইসবগুলো কিন্তু আমরা সপ্তম ঘর থেকে বিচার করি। এছাড়াও বুধ এবং বৃহস্পতির মধ্যে সম্পর্ক খুবই ভালো হওয়ার কারণে এই লগ্নে বুধ গ্রহ কি খুবই শুভ একটা গ্রহ। বুধ যদি বুদ্ধির কারক হয়, বৃহস্পতি কি জ্ঞানের কারক। তাই জ্ঞান এবং বুদ্ধি একটা জাতক বা জাতিকার মধ্যে সমভাবে থাকতে হবে, সমানভাবে থাকবে, তবেই সেই জাতক জাতিকা উন্নতি করতে পারবে। যদি তার মধ্যে শুধু বুদ্ধি থাকে, জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সে উন্নতি করতে পারবে না। আবার তার মধ্যে যদি বুদ্ধি না থাকে, জ্ঞান থাকে, তাহলেও কিন্তু সে উন্নতি করতে পারবে না জীবনে। বোঝা গেল? তাই বুধ গ্রহ কি এই লগ্নে অর্থাৎ মীন লগ্নে শুভ একটা গ্রহ। এরপর দেখি চন্দ্র গ্রহকে কোন ঘরের দায়িত্ব দিয়েছেন। চন্দ্র গ্রহকে বৃহস্পতিদেব পঞ্চম ঘরের দায়িত্ব দিয়েছেন। পঞ্চম ঘর থেকে কি বিচার করি? জাতক জাতিকার পড়াশুনো, প্রেম, ভালোবাসা, সন্তান। পড়াশুনোটা কিন্তু মেন জিনিস, ঠিক আছে? পড়াশুনো যদি কোনো জাতক জাতিকার মধ্যে না থাকে, জ্ঞান বুদ্ধি যদি না থাকে, পড়াশুনো করলেই তো তার মধ্যে একটা জ্ঞান বুদ্ধির সৃষ্টি হবে। সেই জিনিসটা যদি না থাকে, তাহলে সে কি মানুষের সঙ্গে তার সম্পর্ক ভালো তৈরি করতে পারবে না। বোঝা গেল? তাই পঞ্চম ঘরটা খুবই শুভ একটা ঘর। সেটা কাকে দিয়েছে? বৃহস্পতিদেব চন্দ্র গ্রহ। তাই চন্দ্র গ্রহ কিন্তু এই লগ্নে খুবই শুভ একটা গ্রহ। এরপর দেবগুরু অর্থাৎ বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহকে কোন কোন ঘরের দায়িত্ব দিয়েছেন। শুক্র গ্রহ মানে দৈত্যাচার্য বা দানব গুরু, তাকে দিয়েছেন তৃতীয় এবং অষ্টম ঘরের দায়িত্ব। তৃতীয় ঘর থেকে আমরা কি অতিরিক্ত পরিশ্রম, ভাই বোনের মধ্যে ঝগড়া, কাজ করার ক্ষমতা, এইসবগুলো কিন্তু বিচার করি। আর অষ্টম ঘর থেকে মৃত্যুর মতো কষ্ট, টেনশন, এইসবগুলো কিন্তু আমরা অষ্টম ঘর থেকে বিচার করি। তাই দুটো ঘরই কিন্তু খুব একটা ভালো ঘর নয়, ঠিক আছে? কারণ তৃতীয় ঘরটা আমরা জীবনে চাই না যে অতিরিক্ত পরিশ্রম করব, ভাই বোনের সাথে ঝগড়া ঝামেলা হবে, এইগুলো কিন্তু আমরা চাই না। আর অষ্টম ঘরটা মৃত্যু অর্থাৎ খারাপ ঘর। আমরা জানি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘর খুবই খারাপ ঘর। তাই বৃহস্পতিদেব শত্রুতা বজায় রেখে দৈত্যগুরু মানে শুক্র গ্রহকে দুটোই খারাপ ঘর দিয়েছেন। তাই শুক্র গ্রহ এই লগ্নে অশুভ একটা গ্রহ। সূর্য অর্থাৎ রবি গ্রহকে দেবগুরু কোন ঘরের দায়িত্ব দিয়েছেন? ষষ্ঠ ঘরের দায়িত্ব দিয়েছেন। ষষ্ঠ ঘর থেকে আমরা কি বিচার করি? জাতক জাতিকার রোগ, ঋণ, এইসবগুলো কিন্তু শত্রু, এইসবগুলো কিন্তু আমরা বিচার করি। তাই ষষ্ঠ ঘরটাও খুব একটা ভালো ঘর নয়। তাই রবি অর্থাৎ সূর্য
গ্রহ কি মীন লগ্নে অশুভ একটা গ্রহ। এরপর আমরা দেখে নেব শনি গ্রহ। শনি গ্রহকে বৃহস্পতিদেব কোন কোন ঘরের দায়িত্ব দিয়েছেন? একাদশ ঘর এবং দ্বাদশ ঘরে দায়িত্ব দিয়েছেন। একাদশ ঘর থেকে আমরা কি বিচার করি? ইচ্ছে পূরণ, লাভ, স্বপ্ন পূরণ, এইসবগুলো কিন্তু আমরা লাভ, ক্ষতি, এইসবগুলো কিন্তু আমরা বিচার করি। আর দ্বাদশ ঘর থেকে ব্যয়, ক্ষতি, জেল যাত্রা, বিচ্ছেদ, এইসবগুলো কিন্তু আমরা দ্বাদশ ঘর থেকে বিচার করি। বোঝা গেল? তো দুটো ঘরই কিন্তু খুব একটা সুবিধার ঘর নেই। শত্রুতা বজায় রেখে কিন্তু শনি গ্রহকে বৃহস্পতিদের দুটোই কিন্তু খারাপ ঘর দিয়েছে। তাই শনি গ্রহ কি মীন লগ্নে অশুভ একটা গ্রহ। বোঝা গেল? শুভ গ্রহ এবং অশুভ গ্রহ কোনগুলো মীন লগ্নে, সেগুলো আমরা জানতে পারলাম। তো আমরা মেষ থেকে শুরু করে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি লগ্নের শুভ গ্রহ এবং অশুভ গ্রহগুলো কিন্তু পেয়ে গেলাম, যেগুলো আমাদের লগ্ন চার্ট বিচার করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এগুলো আপনারা একটা খাতা কলম নিয়ে মেষ লগ্ন লিখে, বৃষ লগ্ন লিখে, মিথুন লগ্ন লিখে, এক এক করে লিখে তার পাশে শুভ, অশুভ এবং সম গ্রহ করে একটা একটা করে নোট করে লিখে নেবেন। তাতে আপনাদের পরবর্তীতে লগ্ন চার্ট বিচার করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। বোঝা গেল? তো এতদূর পর্যন্ত আমরা সবই জিনিসগুলো বুঝতে পারলাম এক এক করে। তো পরবর্তীতে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, যেটা কি অষ্টম থেকে অষ্টম সূত্রটা কি, সেইটা কিন্তু এর পরের দিনের ভিডিওতে আমরা জানবো। যেগুলো কিনা আমরা এই লগ্নের শুভ গ্রহ এবং অশুভ গ্রহ বিচার করার ক্ষেত্রে প্রতিটাতেই বলেছিলাম যে অষ্টম টু অষ্টম সূত্র অনুযায়ী কোনটা শুভ হলো, কোনটা অশুভ হলো, সেইটা কি জিনিস বা কীভাবে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় লগ্ন চার্টে, সেটা কিন্তু আমরা এর পরের দিনের ভিডিওতে জেনে নেব। বোঝা গেল? তো পরের দিনের ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সবাই নজর রাখবেন ভিডিওগুলোর উপর এবং সবাই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টটা করবেন। যে কোথাও যদি কিছু অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওর নিচে। তো আর কিছু বলবো না, এখানে ভিডিওটা আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে।